আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। সেরা উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য প্রয়োজনে অর্থ দেবে সরকার। পূর্বাঞ্চলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছে ২৯তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। বাণিজ্য মেলা মানুষের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এ সুযোগ কাজে লাগাতে হবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে ৩জন ৪জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে, দুনিয়াকে প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ১৫ বছর পর এবার হচ্ছে না বই উৎসব। নতুন বছরের প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে স্কুলগুলোতে শুরু হয়েছে স্বল্প পরিসরে বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীদের মতে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও আসতে পারে বইয়ের পাতায়। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক হাতে পাওয়ার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে বই উৎসবের নামে অপচয় হয়েছে জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত দেখুন। ১৫ বছর পর ভিন্নভাবে এবার বছরের প্রথম দিন হচ্ছে বই বিতরণ কার্যক্রম। অপ্রয়োজনীয় খরচ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব। রাজধানীর বিভিন্ন স্কুলগুলোতে সকাল থেকে বিতরণ করা হয় নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে বছরের প্রথম দিন শুরু করে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ইতিহাস ও তথ্য বিকৃতি করে আর যেন পাঠ্যপুস্তকে না আসে সেই দাবি জানান শিক্ষার্থীরা। যদি ভুল তথ্য থাকে তাহলে আসলে আমাদের যে জ্ঞানটা আমরা লাভ করি সেটাও তো আসলে ভুল হয়ে থাকে। বইগুলো ছাপানোর পর একবার বইগুলোকে চেক করা উচিত ঠিক মতো, যে সেগুলো আদৌ ঠিক আছে কিনা বা সমস্যা হবে কিনা। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক হাতে পাওয়ার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। আমার অনেক ভালো লাগতেছে এই উৎসবটায় অংশগ্রহণ করতে পেরে। এদিকে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। সকালে নগরীর সরকারি ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ উৎসবের প্রথম দিনে প্রথম শ্রেণী থেকে তৃতীয় এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আমি চাই আমি বছরের প্রত্যেকটা মুহূর্তে যাতে বই পড়তে পারি। আমরা সকলেই খুব আনন্দিত বছরের প্রথম দিন বই পেয়ে। সর্বপ্রথম সঙ্গী হচ্ছে বই, এবং এই বইটা যদি বছরের শুরুতে পাওয়া যায় তাহলে আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়। চলতি মাসে বই হাতে পাবে সব শিক্ষার্থী, এবং যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে জানান জেলা প্রশাসক। আশা করছি আগামী ২০ তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। আমাদের হাতে কিন্তু সফট কপি রয়েছে বইয়ের। ছেলে মেয়েদেরকে বা তারা সফট কপির মাধ্যমে তারা পাঠদান কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। বইয়ের মানে ছাড় দেয়া হয়নি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
তাই সংস্কার আগেই না নির্বাচন আগে এই বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। বিস্তারিত দেখুন খান আলমিনের রিপোর্টে। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, আগামীর রাজনীতিতে ছাত্রদল আরও বেশি ছাত্রবান্ধব হবে। ছাত্রদল গত ৫ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্ট পর্যন্ত প্রতিটা আন্দোলনে কর্মসূচিতে রাজপথে ছাত্রদলের ভূমিকা ছিল সবার আগে এবং নেতৃত্ব দান করে একটা ছাত্র সংগঠন। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের অবদান তুলে ধরে বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক নয়, প্রয়োজনীয় সংস্কার করে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বাচনের মাধ্যমেই তা পূর্ণতা পাবে বলে মনে করেন ডক্টর মঈন খান। আলামিন, RTV, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজি ও শ্লীলতাহানির পৃথক 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া চকবাজার থানার অপর একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করা হলে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। এদিন লালবাগ থানার এক মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাডোকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রথম মামলাটি তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং সেখানেও 2 দিন তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। আর একটি মামলা, সেই মামলা একটি হত্যা মামলা, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ডিসেম্বর পর্যন্ত আর্থিক অনুদান জমা হয়েছে 109 কোটি 20 লাখ টাকা। এর মধ্যে অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের 2229 জনকে 47 কোটি 32 লাখ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে শহীদ পরিবার ও গুরুতর আহতদের প্রাধান্য দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব আহত পরিবারকে সহযোগিতা করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ ও আর্থিক সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এর কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের সিইও ও শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের 2229 জনকে 47 কোটি 32 লাখ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি 47 কোটি 32 লক্ষ। ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার,
সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা 826। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণ করে আহতদের উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেডিকেল সনদ ও নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে আহতদের তালিকা করা হচ্ছে। এমআইএসে আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, এমআইএসকে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি, আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি, যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। কাজের গতি আনতে এবং সুন্দরভাবে পরিচালনা করতে প্রতিটি বিভাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় স্থাপন করা হবে। এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। আতিকা রহমান, RTV, ঢাকা। এবারে নতুন বছর বরণের সংবাদ। নিয়মনীতি তোয়াক্কা না করেই বিকট শব্দে আতশবাজি, আলোকসজ্জা সহ বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করল নগরবাসী। বিপর্যস্ত বিশ্ব অতীতের সব দুর্দশা ভুলে নতুন আশায় নতুন জীবনে ফেরার স্বপ্ন সবার। এবারও নতুন বছরকে বরণে আতশবাজি আর ফানুস উড়িয়ে উদযাপন হয়েছে দিনটি। জ্বলন্ত ফানুস পড়ে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাকিটা দেখুন সাকিবুর রহমানের রিপোর্টে। ঘড়ির কাঁটায় যখন রাত ঠিক 12টা, তখন ডিএমপির নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। 2024কে বিদায় দিয়ে 2025কে বরণ করতে এমন আতশবাজির আয়োজন। আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও মানতে দেখা যায়নি কাউকেই। আতশবাজির বিকট শব্দে দিক বিদিক ছুটে বেড়াতে দেখা যায় পাখিদের। 2024 সাল কারো জন্য ছিল আনন্দের, আবার কারো জন্য ছিল বিষাদের। দুঃখ কষ্টকে পেছনে ফেলে নতুন বছরকে নতুনভাবে দেখতে চান সর্বস্তরের মানুষ। হঠাৎ করে গ্রাম থেকে এলাম ঢাকায় হ্যাপি নিউ ইয়ার পালন করতে। বিগত যে সালটা গেল 2024 সাল, এটাতে আমাদের যেমন উত্থান আছে তেমন পতনও আছে। মানুষ আরো বেশি মানবিক হয়ে উঠুক 2025-এ, এমন প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ঘটনাবহুল বছর ছিল। এই বছরের জনগণ দেখিয়ে দিয়েছে যে সরকার যদি জনগণের ইচ্ছায় না চলে তাহলে যে কোনো সময় তার একদিনও পতন হওয়া সম্ভব। আমাদের আগামী বছরটা সুন্দর যায় এবং নিরপেক্ষভাবে যায়, সুষ্ঠুভাবে যায়, এটাই হলো আমাদের সকলের প্রত্যাশা। সবাই যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, একসাথে থেকে যাতে আমরা ভালোভাবে দেশটাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি। তবে এই মানবিকতা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারেনি। রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নতুন বছর বরণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক থাকলেও উপস্থিতি তুলনামূলকভাবে কম। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। ইংরেজি নববর্ষ উদযাপনে সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি ও তাদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন যে এই নতুন বছরকে স্বাগত জানাতে, অর্থাৎ 2025 সালের যে নতুন সূর্য উদয় হয়েছে সেই সূর্যকে দেখার জন্য কিন্তু দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের ভিড় থাকলেও কিন্তু কুয়াকাটা চিত্রটি একেবারে ভিন্ন। অর্থাৎ এখানে পর্যটকের উপস্থিতি খুবই কম রয়েছে। আমরা হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন 30 থেকে 40% রুম কিন্তু আবাসিক হোটেলে বুকিং রয়েছে। আর এর আগে কিন্তু আসলে এই এই নতুন বছরকে স্বাগত জানানোর এই ছুটিতে কিন্তু আসলে হোটেল মোটেলের পক্ষ থেকে 40% কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু যে মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে কোনো আয়োজন না থাকা কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি এখানে কম রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে তারা এই যেটি বলেছেন যে প্রশাসনের তরফ থেকে আসলে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না রাখার জন্য বলা হয়েছে, সেই কারণে কিন্তু আসলে তারা রাখেনি। তবে এখানে যে আভিজাত হোটেল রয়েছে, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, সেখানে কিন্তু তাদের নিজস্ব অর্থাৎ ঘরোয়া পরিবেশে কিন্তু তারা একটি আয়োজন করেছিলেন, আর সেখানে কিছু সংখ্যক লোক ছিল। তবে আজকে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন এই মুহূর্তে কিন্তু কয়েক হাজার পর্যটক রয়েছে। তবে সৈকতের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আগাতে এই সকল পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি কিন্তু মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।
এবং যে কটি পর্যটন স্পট রয়েছে প্রতিটি পর্যটন স্পটে কিন্তু পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কিন্তু দায়িত্ব পালন করেছে। এখন পর্যন্ত কিন্তু এই 2024 সালের শেষ সূর্যকে বিদায় দিতে এবং 25 সালের সূর্যকে বিদায় জানাতে যে পর্যটক এসেছে তারা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে তাদের সেই আনন্দ উপভোগ করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা গণমাধ্যমে। জি, অসংখ্য ধন্যবাদ সাইদ আপনাকে। এদিকে আতশবাজির বর্ণিল ছটা বিশ্বজুড়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছর 2025। বর্ণিল আলোক ছটা আর নানান উৎসব আয়োজনে ছিল না কোনো কমতি। উল্লাসে মেতে ওঠে মানুষ। নানান রঙের আলোক ছটায় উজ্জ্বল হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন শহরের রাতের আকাশ। নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। ইমতিয়াজ আহমদের রিপোর্টে বিস্তারিত। নতুন বছর 2025 সালের সূচনার সঙ্গে বিদায় নিয়েছে পুরনো বছর 2024। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ছিল জমকালো আয়োজন। বর্ণিল আয়োজন ছিল চীন, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে। বর্ষবরণের উদযাপনে রঙিন হয়েছে অকল্যান্ডের স্কাই টাওয়ার, সিডনির অপেরা হাউস, ফিলিপাইনের ম্যানিলা সিটি সেন্টার, হংকংয়ের ভিক্টোরিয়া হারবার, ব্যাংককের গ্র্যান্ড প্যালেস ও মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। নেচে গিয়ে চীনও স্বাগত জানায় নতুন বছরকে। নতুন বছর বরণে আয়োজন ছিল তাইওয়ানেও। 101 তলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর আয়োজন। নতুন বছরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। ভিডিও বার্তায় সিরিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 2024 সালের শেষ দিকে সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। নতুন বছরে সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আমরা প্রয়োজনীয় সব সহায়তা করে যাব। তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান প্রণালীর দুই পাশের আমরা সবাই একটি পরিবার। কেউই আমাদের এই বন্ধন ছিন্ন করতে পারবে না। কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। নানা জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করেছে মধ্যপ্রাচ্য। ভৌগোলিক কারণে সবার শেষে 2025 সালকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, এই মুহূর্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, রাজুকে দুদকের অভিযান চলছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। সেখানকার পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। রাজুকের অভিযানটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এবং তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে। নানা দপ্তরে তারা ঠিক চিহ্নিত করতে পারছিলেন না যে কাকে আসলে এখানে যারা এই বিশেষ করে ফাইল গায়েব হওয়ার যে ঘটনাগুলো ঘটেছে এবং একজনের প্লট আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে যে নানান রকম অনিয়ম দুর্নীতি হয়েছে এবং সেখানে কমিশন বাণিজ্য হয়েছে, এই বিষয়গুলোর উপর অভিযোগ পেয়েই কিন্তু দুদক এখানে অভিযান চালাতে এসেছে। আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যিনি মনির হোসেন হাওলাদার, যিনি প্রকল্প পরিচালক, ওনার সাথে কিন্তু দুদকের যে টিম এসেছে সেই টিম এখন তারা সেই ফাইলগুলো পর্যবেক্ষণ করছেন, যে ফাইলের এগেইনস্টে আসলে এই অভিযোগটি এসেছিল সেগুলো। এবং এখানে কিন্তু তিনি বলেছেন স্পষ্টভাবেই যে এর আগে ফাইল গায়েবের ঘটনা অনেকগুলোই ঘটেছে যেগুলো তারা চিহ্নিত করার চেষ্টা করছেন এবং এমনও ঘটনা আছে যে রেজিস্টার পর্যন্ত গায়েব হয়ে গেছে। যে রেজিস্টার খাতায় আসলে এগুলো এন্ট্রি দেওয়া হতো সেই রেজিস্টার খাতাও পাওয়া যাচ্ছে না, এরকমও কিন্তু ঘটনা তিনি দেখেছেন। কারণ তিনি এসেছেন এখানে 5 মাস হয়, এই 5 মাসের মধ্যে অনেকেই তার কাছে বিভিন্ন ফাইলের খোঁজে এসেছেন এবং তিনি কিন্তু 3টি ফাইল এই পর্যন্ত মানে উদ্ধার করেছেন যেগুলো অনেক দিন ধরেই খোঁজাখুঁজি হচ্ছিল এরকম। এছাড়াও এখানে যে ফাইল মনিটরিংয়ের ক্ষেত্রে যে সিসি ক্যামেরা যেভাবে বসানো উচিত এবং যেভাবে মনিটরিং করা দরকার ছিল সেই জায়গাগুলো আসলে একদমই অবহেলার
করা হয়েছে এবং উনি এখানে যুক্ত হওয়ার পর থেকেই এখানে সিসি ক্যামেরা এবং আনুষঙ্গিক যে নিরাপত্তার বিষয়গুলো সেগুলো আসলে উনি খুব কঠোরভাবে দেখছেন এবং যারা অভিযোগ নিয়ে আসছেন তাদের অভিযোগগুলো আমলে নিয়ে সেগুলো তদন্ত করছেন। এই বিষয়গুলো তিনি দুদক টিমকে জানিয়েছেন এবং দুদক টিমও তারা যেই পূর্বাঞ্চলের একটি প্লট 305 নম্বর রোডের সেই প্লটের অভিযোগের ভিত্তিতে তারা যখন এখানে আসেন এখানে ফেরদৌস, মাসুদ এবং আরও কয়েকজন আছেন যারা এই অফিসে কর্মরত এরকম পরিচয় দিচ্ছেন, দিয়ে তারা এবং একজনকে তারা অফিসেও পেয়েছেন। এরকম একটি সিন্ডিকেট রয়েছে যারা এই কমিশন বাণিজ্য, বিশেষ করে যারা প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে প্লট কেনার জন্য টাকা পয়সা লেনদেন করেন, তাদের কিন্তু বড় ধরনের দুর্নীতি অনিয়ম এখানে আমাদের চোখে পড়েছে এবং সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখনও সেই ফাইলগুলো পর্যবেক্ষণ চলছে। এই অভিযান কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং শেষ হওয়ার পরেই কিন্তু দুদক থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করা হবে, সেখানে আসলে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে রাজধানীর রাজুকে দুদকের যে অভিযান সেই অভিযানের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম। মঙ্গলবার বিবৃতিতে তারা জানায়, ইউরোপে গ্যাস পাঠাতে ইউক্রেনের সঙ্গে তাদের যে ট্রানজিট চুক্তি ছিল সেটির মেয়াদ শেষ হয়েছে, কিন্তু কিয়েভ চুক্তির মেয়াদ বৃদ্ধি না করায় তাদের সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো লাইন ছিল এটি। তবে কৃষ্ণ সাগরের নিচ দিয়ে যাওয়া টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে তুরস্ক সহ ইউরোপের কয়েকটি দেশে এখনও সরবরাহ অব্যাহত রেখেছে মস্কো। খেলার খবর। চলতি বছর ব্যস্ততা বাড়বে বাংলাদেশ ক্রিকেট দলের। বিপিএল এ ব্যস্ততা শেষে মিরাজ তাসকিনরা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে পাড়ি দেবে পাকিস্তান। এছাড়া বছর জুড়ে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দ্বিপাক্ষিক সিরিজ। এরই মাঝে সেপ্টেম্বরে অংশ নেবে এশিয়া কাপে। নাজমুল সাকিবের রিপোর্ট। 2024 সালে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সব ফরম্যাট মিলিয়ে 40টি ম্যাচ খেলেছে টিম টাইগার্স। তবে এবছর আরও বেশি ম্যাচ খেলবে লিটন জাকিররা। 3 ফরম্যাট মিলিয়ে 2025 সালে 45টি ম্যাচ খেলবে বাংলাদেশ। চলমান বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান উড়বে লাল সবুজ বাহিনী। ফেব্রুয়ারি ও মার্চে হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শেষে মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সফরে 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে টিম টাইগার্স। মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, সেখানেও 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে তাসকিন তামিমরা। জুনে 3টি করে ওয়ানডে ও টি20-র পাশাপাশি 2টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা উড়বে বাংলাদেশ। আগস্টে ভারতকে আতিথ্য দেবে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে 3টি করে ওয়ানডে ও টি20 লড়বে কোহলিদের বিপক্ষে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ভেন্যু নির্ধারিত না হলেও খেলা হবে টি20 ফরম্যাটে। গ্রুপ পর্বে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরোতে পারলে রয়েছে আরও ম্যাচ খেলার সুযোগ। অক্টোবরে 3টি ওয়ানডে ও টি20 খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি টেস্টের পাশাপাশি 3টি করে ওয়ানডে ও টি20 দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। এদিকে যোগ্যতা অর্জন করতে পারলে ভারতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে নিগার সুলতানা জ্যোতিরা। নাজমুল সাকিব, RTV। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।